স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি মৌমিতা জান্নাত। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। গোপালগঞ্জে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ, সংঘাতের ঘটনায় আটক ২০, অধিকাংশ দোকানপাট বন্ধ, রাস্তায় মানুষ ও যান চলাচল কম। গোপালগঞ্জে হামলার প্রতিবাদে আজ সারা দেশে এনসিপির বিক্ষোভ, জুলাই পদযাত্রায় আজকের কর্মসূচি ফরিদপুর, রাজবাড়ী ও মানিকগঞ্জে। স্থলবন্দর দিয়ে ভারতে কাঁচা পাট রপ্তানি বন্ধ থাকায় খুলনা সহ দক্ষিণাঞ্চলে কাঁচা পাট ব্যবসায় ধস, মজুদ পাট পড়ে আছে গোডাউনে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গোপালগঞ্জে গতকালের সংঘাতের ঘটনায় জড়িত সন্দেহে এ পর্যন্ত ২০ জনকে আটক করেছে যৌথ বাহিনী। সেখানে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ চলবে, তবে এখনও কোনো মামলা হয়নি। আটক সবাইকে গত রাত ৩টার দিকে জেলা সদর থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনী। গতকাল দিনভর গোপালগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে ৪ জন নিহত এবং অন্তত ৯ জন গুলিবিদ্ধ হয়, আহত হয় অর্ধশতাধিক। এ ঘটনায় গত রাত ৮টা থেকে সেখানে কারফিউ শুরু হয়েছে। সকাল থেকে অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে, তবে জীবিকার প্রয়োজনে দিনমজুর অনেকে কাজে যোগ দিয়েছেন। বেলা বাড়ার সাথে সাথে রাস্তায় যান চলাচল ও মানুষের উপস্থিতি বাড়ছে। গোপালগঞ্জ থেকে সেখানকার পরিস্থিতি কিছুক্ষণ আগে জানিয়েছেন আমাদের জেলা রিপোর্টার সাবেত আহমেদ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির পথসভাকে কেন্দ্র করে গোপালগঞ্জে সহিংসতা হয়। সেই সহিংসতায় ৪ জন নিহত হয়। সেই ঘটনায় সহিংসতার ঘটনায় গোপালগঞ্জ এই পর্যন্ত ২০ জনকে আটক করেছে প্রশাসন। এর গোপালগঞ্জের জেলা কারাগার, জেলা প্রশাসকের কার্যালয়, জেলা প্রশাসকের বাসভবন, পৌরসভা সহ বিভিন্ন স্থানে হামলা হয়। এই হামলার ঘটনায় গোপালগঞ্জ জেলা কারাগারে অতিরিক্ত কারা মহাপরিদর্শক তিনি পরিদর্শনে এসেছেন, তিনি পরিদর্শন করছেন। এবং এছাড়াও আমরা জানতে পেরেছি ঢাকা রেঞ্জের ডিআইজি তিনিও গোপালগঞ্জে এসেছেন এবং তিনি পরিদর্শন করছেন। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাদের গাড়ি বহরে হামলার প্রতিবাদে সারা দেশে আজ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিয়েছে দলটি। রাজধানীর মিরপুর, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও উত্তরা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্লকেট কর্মসূচিও দিয়েছে তারা। এদিকে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আজ এনসিপির পদযাত্রা ও পথসভা হবে ফরিদপুর, রাজবাড়ী ও মানিকগঞ্জে। সকালে খুলনা থেকে রওনা দিয়ে ফরিদপুর সার্কিট হাউসে পৌঁছেছেন এনসিপির নেতারা। কিছুক্ষণ পর তারা পথসভাস্থল জনতা ব্যাংকের মোড়ে যাবেন। সকাল থেকে বিভিন্ন স্থান থেকে ওই মোড়ে জড়ো হচ্ছেন দলের স্থানীয় নেতাকর্মীরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। ফরিদপুর ও রাজবাড়ী থেকে এনসিপির জুলাই পদযাত্রার সবশেষ পরিস্থিতি কিছুক্ষণ আগে জানিয়েছেন আমাদের জেলা রিপোর্টার জাহিদুর রহমান ও ইমরান হোসেন মুনিম। থেকেই আমরা দেখেছি বিভিন্ন জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন, গ্রাম থেকে এখানে কিন্তু এনসিপির নেতাকর্মী এবং সমর্থকদের সরব আগমন কিন্তু আমরা দেখেছি। এবং বিভিন্ন সময়েই দেখছি তাদের সমর্থকরা ছোট ছোট খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু তারা এখানে আসছেন। জুলাইয়ের যে চেতনা, সেই চেতনাকে তারা ধারণ করে তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান তারা দিচ্ছেন। এবং এই পথসভাকে কেন্দ্র করে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক তৎপর রয়েছেন। আমরা দেখেছি বিভিন্ন স্তরের বিভিন্ন বাহিনী এই পুরা শহর জুড়েই আপনার নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছেন এবং তারা একটি কথাই বলছেন, কোনো অবস্থাতেই যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং কোনো অবস্থাতেই এই যে তাদের যে পথসভা আছে এই পথসভাটা যেন সুন্দর
এবং সুন্দর একটি পথসভা হিসাবে ফরিদপুর থেকে তারা সম্পন্ন করতে পারে। এবং এই পথসভা শেষ করার পরে তাদের কিন্তু রাজবাড়ি যাওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে এনসিপি নেতা কর্মীরা তাদের এই সমাবেশের চারিদিকে তারা অবস্থান করছেন এই সমাবেশের স্থলকে কেন্দ্র করে পুলিশ বাহিনী এবং পুলিশের অন্যান্য বাহিনী তারা আজকে এনসিপির এই সমাবেশকে কেন্দ্র করে তারা নিয়োজিত রয়েছেন। সকাল থেকে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন যেন কোনো সহিংসতা বা কোনো গ্যাঞ্জাম না ঘটে সেদিকে তারা লক্ষ্য রাখছেন। গোপালগঞ্জে এনসিপির গাড়ি বহরে হামলা, সমাবেশস্থলে ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন। লালমনিরহাট শহরের বড় মসজিদ এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা জামায়াত। প্রধান সড়ক ঘুরে বিক্ষোভ মিছিলটি মিশন রোডে গিয়ে শেষ হয়। পরে পথসভায় বক্তারা গোপালগঞ্জে বিপ্লবীদের উপর হামলার তীব্র নিন্দা জানান। এদিকে এনসিপির গোপালগঞ্জের কর্মসূচিতে হামলার প্রতিবাদে গতরাতে পটুয়াখালী ও ভোলায় বিক্ষোভ মিছিল করেছেন এনসিপির নেতারা। দেশে চলমান নানা সংঘাতের ঘটনা নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের অংশ বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ এবং অশালীন বক্তব্যের প্রতিবাদে দুপুরে রাজধানীর নয়াপল্টনে কৃষক দলের বিক্ষোভ মিছিলে অংশ নেন তিনি। বক্তব্যে বলেন, লন্ডনে প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের বৈঠকের পর দেশের মানুষ শান্তির বার্তা পেলেও কেউ শান্তি চায় না। ওই বৈঠকের পর থেকে সারা দেশে রক্তক্ষয়ী সংঘাত বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি। আব্দুর রহিমকে একবারে প্রকাশ্য পেপারে আছে, আজকে দেখবে যে জামাত নেতা খুন করেছে আব্দুর রহিমকে, বিএনপি নেতা। এর জন্য একটি কথা বলেন না কেন? যেখানে সরকারকে মানুষ অভিযোগ করে সেইখানে আপনার তারেক রহমানের বিরুদ্ধে আপনারা অভিযোগ করছেন। এটা চক্রান্ত, এটা ষড়যন্ত্র, এটা নির্বাচন পেছানো, অথবা আপনারা কোনো কুচক্রীদের সাথে আপনারা সম্পর্ক রাখছেন। গোপালগঞ্জের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে নির্বাচনের আগে সংস্কার শেষ করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আওয়ামী যুবলীগের এই সশস্ত্র সন্ত্রাস অস্ত্র নিয়ে রাজপথে নামা এবং 15 বছর তারা এটা করেছে, তাদের এই ফ্যাসিস্ট নেত্রী পালিয়ে যাওয়ার পরও যে তাদের এই দুঃসাহস বাংলাদেশে তারা দেখাচ্ছে, এটার আমরা তীব্র নিন্দা করি। তাদের গ্রেফতার করা উচিত, আইনের আওতায় আনা উচিত। ভোলায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর কান্না থামছেই না। জেলার 48 শহীদের স্মৃতি নিয়ে দুঃসহ দিন কাটছে স্বজনদের। সরকারের কাছে আর্থিক সহায়তার পাশাপাশি হত্যার দ্রুত বিচারের দাবি জানিয়েছেন তারা। জেলা রিপোর্টার হামিদুর রহমান হাসিবের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। অঝরে কান্নারত এই নারী জুলাই শহীদ মিরাজের ফুপু। গত বছরের 4 আগস্ট ঢাকার মিরপুরে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। মিরাজ পড়াশোনার পাশাপাশি টাইলসের দোকানে কাজ করতেন। শহীদ মিরাজের পুরনো জামা কাপড়ে এখনও তাকে খুঁজে ফেরেন তার স্বজনরা। আমার নাতি যে ঈদের সন্ধ্যে যে কত আমার লেগে যে প্রিয় আছে, বুঝার লেগে আম খাইতে কারোর খাইতে পাঠাইতো, টাকা ঈদের সন্ধ্যে বুঝার মার্কেট করতে পাঠাইতো। আমার এই আসর ভাই দুনিয়া ছাড়িয়ে গেছে, আর বাইরে দেখেই না যে আমার রোল দিয়ে যে কই যাইলে আমারে ভাই তোরে ভাই। আমার ভাই পুত্রের হাতে একটা গুলি লাগছে, বুকে একটা গুলি লাগছে। ওই দিন হয় একবার দেখতে গেছিল জায়গায় এরকম গোলাগুলি যখন চলে, দ্বিতীয়বার যায় হয় জায়গায় নিয়েছি গুলি বিয়ে হয়ে গেছে। ভোলা সদর উপজেলার শহীদ শামীম হাওলাদার, তার স্বপ্ন ছিল 3 সন্তানকে মানুষের মতো মানুষ করবেন। কিন্তু গত বছরের 20 জুলাই পুলিশের গুলি তার জীবন কেড়ে নেয়। তার মৃত্যু পুরো পরিবারকে শোকের চাদরে ঢেকে দিয়েছে। সন্তানরা শুধু একজন অভিভাবক নয়, হারিয়েছে নির্ভরতার শেষ আশ্রয়। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চরম দুশ্চিন্তায় তাদের মা। ইচ্ছা ছিল তারপরে ছোট ছেলেটারে সরকারি চাকরি করাইবে বলছে যে আমার ছেলেটা দেখি আমি চেষ্টা করে দেখবো ইঞ্জিনিয়ারিং পড়াইতে পারি কিনা। তার একটা বাইক না তার কাছে থাকছে, ইঞ্জিনিয়ারিং পড়ছে। ওইখান থেকে তার স্বপ্ন ছিল যে আমার ছোট ছেলেটারে আমি ইঞ্জিনিয়ারিং পড়াবো। আজকে আমার সেই স্বপ্ন সব চুরমার হয়ে গেছে।
জেলা প্রশাসক জানান, গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারকে জেলা প্রশাসন ও সরকারের পক্ষ থেকে সহায়তা করা হচ্ছে। তাদের সহায়তার আরও পরিকল্পনার কথাও জানান তিনি। ভোলা জেলায় 48 জন শহীদ এখানে অবদান রেখেছেন। তাদের পরিবারকে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময় আমরা সহযোগিতা করে থাকি, সরকারের পক্ষ থেকেও তাদেরকে সহায়তা করা হচ্ছে। আমাদের পরিকল্পনা আছে প্রত্যেকটা পরিবারের সক্ষম ব্যক্তিদেরকে কিভাবে স্থায়ীভাবে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় কিনা। কেবল সহানুভূতি নয়, শহীদ পরিবারগুলোর চাওয়া সঠিক বিচার ও সামান্য ভালো থাকার নিশ্চয়তা। ভবিষ্যতে যাতে আর কোনো পরিবারকে এভাবে স্বজন হারাতে না হয়, এমনটাই প্রত্যাশা তাদের। সিফাত রহমান, মাছরাঙা, নিউজ ডেস্ক। বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে কাঁচা পাট আমদানি বন্ধে ভারতের সিদ্ধান্তের পর খুলনা সহ দক্ষিণাঞ্চলের ধসের মুখে পড়েছে কাঁচা পাট ব্যবসা। রপ্তানির জন্য মজুত করা পাট পড়ে আছে গোডাউনে। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। দেশ থেকে যে পরিমাণ পাট রপ্তানি হয় তার একটি বড় অংশের যোগান আসে খুলনা সহ দক্ষিণাঞ্চল থেকে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে, এই অঞ্চল থেকে প্রতি বছর গড়ে 1,25,000 টন কাঁচা পাট রপ্তানি হয় বিশ্বের বিভিন্ন দেশে। এই রপ্তানির 90% স্থলবন্দর বেনাপোল ব্যবহার করে যায় ভারতের মিলগুলির জন্য। ভারতীয় অধিকাংশ মিল পশ্চিমবঙ্গে অবস্থিত হয় বেনাপোল বন্দর দিয়ে পাট রপ্তানি অর্থ ও সময় সাশ্রয়ী। কিন্তু ভারত সরকার হঠাৎ করে কাঁচা পাট সহ 9টি পণ্য স্থলবন্দর ব্যবহার করে রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় গেল 27 জুন। এমন সিদ্ধান্তে স্থবিরতা দেখা দিয়েছে কাঁচা পাট রপ্তানিতে। আমার 1360 টন কন্ট্রাক্ট ছিল, হঠাৎ করে বন্ধ হওয়ার পরপরই 1 সপ্তাহ 10 দিনের ভিতর 400-500 টাকা প্রতি মনে পাটের দাম কমে গেছে। কমে যাতে দেখা গেল যে আমার 55-60 মন পাট, এই পাট বেল দিয়ে লুজ দিয়ে স্টক আছে। তাতে আমি দেখা যাচ্ছে যে আমি 3 কোটি, 3.5 কোটি, 4 কোটি টাকার একটা ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে গেছি। পাট রপ্তানি ক্ষতিগ্রস্ত হলে এর প্রভাব পড়বে দেশের পাট চাষে, ক্ষতির মুখে পড়বে চাষিরা, এমন শঙ্কা জানিয়েছে পাট রপ্তানিকারকদের সংগঠন বিজেএ। অনেকের মাল পোর্টে চলে গিয়েছে, সেখান থেকে ফেরত নিয়ে আসতে হয়েছে, এবং আমাদের যে আরও যে অর্ডারগুলো আছে পরবর্তীতে ক্রমান্বয়ে যাবে, সেগুলো অর্ডার তারা ইতিমধ্যে ক্যান্সেল করেছে। আর এটার জন্য এখন নৌপথ দিয়ে যেতে গেলে যে প্রসেস করতে হবে সেটা একটি সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল একটি ব্যাপার। এমন বাস্তবতায় কূটনৈতিকভাবে সমস্যা সমাধানের পাশাপাশি কাঁচা পাটের নতুন বাজার খুঁজতে কাজ করছে রপ্তানি উন্নয়ন ব্যুরো। পাশাপাশি পাট পণ্য উৎপাদন ও রপ্তানিতে ব্যবসায়ীদের বিনিয়োগে উৎসাহিত করছে সংস্থাটি। ভারতে রপ্তানি হয় প্রধানত, কিন্তু ব্যবসায়ীরা যদি ম্যানুফ্যাকচারিস্ট বিভিন্ন পণ্য রপ্তানি করে, ফিনিশ গুডস যদি বাংলাদেশেই তৈরি করতে পারে, তাহলে সেটা যদি রপ্তানি করা যায়, সেক্ষেত্রে কিন্তু রপ্তানির আমাদের আরও বেশি আয় বাড়বে, আর একই সাথে কর্মসংস্থানটাও বাড়বে। তথ্য বলছে, সর্বশেষ 2024-25 অর্থ বছরে খুলনা অঞ্চল থেকে ভারতে 1,06,000 টন কাঁচা পাট রপ্তানি হয়, যা থেকে আয় হয় $8,28 লাখ, যা আগের অর্থ বছরের তুলনায় $1,26 লাখ কম। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা। ফেনী ও নোয়াখালীর উঁচু এলাকাগুলো থেকে পানি নেমে গেলেও এখনও পানিবন্দী হয়ে আছে নিম্নাঞ্চলের অনেক মানুষ। দুর্গত এলাকার পানি নামার সঙ্গে ফুটে উঠেছে ক্ষতচিহ্ন। কিছু কিছু এলাকায় হাঁটু সমান, আবার কোথাও কোমর সমান পানি দেখা যাচ্ছে। অনেক এলাকায় খাদ্য নিরাপদ পানির সংকটে বানভাসী মানুষ। নোয়াখালীর উঁচু এলাকাগুলো থেকে পানি নামতে শুরু করলেও পৌরসভার নিচু এলাকাগুলো এখনও জলাবদ্ধ। সড়কগুলোতে পানি থাকায় গ্রামীণ যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়েছে। আমাদের বাড়িতে পানি উঠছে, গরু ঘরেও পানি, আর থাকার ঘরেও পানি। বাচ্চা কাচ্চা নিয়ে বহুত কষ্ট হইতে আছে, বহুত কষ্ট হয়। হিন্দি বাংলা হয়ে গেছে আমার 10-15 জনের টাইলি, তারপরে সিএনজিটা পার করতে হয়, আর আমার সকা সাম্বা সব কিছু ভাঙি যাবে। 50,000 টাকা জ্বালা যা বসাইছি, 10,000 জ্বালা হয়েছি, ব্যাগ শেষ। কিভাবে যাবো তা চিন্তা করতেছি, ছোট বাচ্চা লই পড়ি না মরি। মানুষ খুব কষ্টে আছে, পানি মইতে নামতেছে না, খালটাল আবর্জনা পুরি রয়েছে, পরিস্থিতি খুব ভয়ানক। বাড়িতে পানি, চুলাতে পানি, কোনো বাথরুমে রান্দি খাইব, বাথরুমও যাইতাম পারি না। পানি এখনো জমাট বেঁধে আছে, যদি পানিটা সরানো যাইত, নোয়াখালী খালটা যদি খনন করা হয়, তাহলে আমাদের জন্য পানি নিষ্কাশন অনেক উপকার হবে।
21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী শুনানি হবে 24শে জুলাই সকাল 9:30 থেকে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে 6 বিচারপতির আপিল বেঞ্চে শুনানি শুরু হয়। পলাতক 2 আসামির পক্ষে কোনো আইনজীবী নিয়োগ না হওয়ায় বিস্ময় জানান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ। পরে পলাতক আসামি হানিফ ও তাজউদ্দিনের পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ দেওয়া হয়। এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবী তাদের যুক্তি উপস্থাপন করেন। বগুড়া শহরে ঘরে ঢুকে 2 নারীকে হত্যার ঘটনা ঘটেছে। এই সময় আরও 1 নারী আহত হয়েছেন। খুনের ঘটনায় অভিযুক্ত সৈকত হাসান নামের একজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গত রাত 8:15টার দিকে পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের ইসলামপুর হরিগাড়ি এলাকায় খুনের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। পরে ভোর 4:30টার দিকে বগুড়া শহরের খান্দার এলাকা থেকে অভিযুক্ত সৈকতকে গ্রেফতার করা হয়। হত্যায় নিজের সম্পৃক্ততা স্বীকার করে প্রাথমিক জবানবন্দি দিয়েছে সৈকত। প্রেম ও বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে একাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে দাবি করেছে সে। চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়ামে জুলাই শহীদ দিবস স্মরণে আয়োজিত হলো জুলাইয়ের গান ও ড্রোন শো। গতকাল সন্ধ্যার মধ্যেই স্টেডিয়াম মুখরিত হয় তরুণদের পদচারণায়। পরিবেশিত হয় জুলাই আহতদের নিয়ে প্রামাণ্য চিত্র। তারপর একে একে গান গেয়ে দর্শক মাতান চিম্বুক, বে অফ বেঙ্গল, র্যাপার হান্নান পারশা ও এলিটা করিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা ফারুকী আজম ও মোস্তফা সরোয়ার ফারুকী এবং চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রাত 11টায় হয় জাঁকজমকপূর্ণ ড্রোন শো। আন্তর্জাতিক সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সংখ্যালঘু দ্রুজ জনগণের বিরুদ্ধে সরকারি বাহিনীর সামরিক অভিযানের অজুহাতে রাজধানী দামেস্কের সামরিক সদর দপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং প্রেসিডেন্ট প্রাসাদের কাছাকাছি স্থানে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 1 জন নিহত ও 18 জন আহত হয়েছেন বলে জানিয়েছে সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে গেল 24 ঘন্টা ইসরায়েলি হামলায় গাজা জুড়ে নিহত হয়েছেন 93 প্যালেস্টাইনি, আহত হয়েছেন আরও অনেকেই। নিহতদের মধ্যে বিতর্কিত GHF এর ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে কমপক্ষে 25 জন নিহত হয়েছেন। অধিকাংশই আমেরিকান সেনাদের ছোড়া কাঁদানে গ্যাস নিক্ষেপে সৃষ্ট ভিড়ের ফলে পদদলিত হয়ে মারা যান। খেলার খবর, শ্রীলঙ্কার বিপক্ষে T20 সিরিজ জেতা বাংলাদেশের দল সকালে দেশে ফিরেছে। এই সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজে হারলেও লঙ্কানদের বিপক্ষে প্রথমবারের মতো T20-তে 2-1 ব্যবধানে সিরিজ জেতার কীর্তি দেখিয়েছে টাইগাররা। গতরাতে কলম্বোতে তৃতীয় T20-তে শ্রীলঙ্কাকে 8 উইকেটে হারায় বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নেমে 7 উইকেটে 132 রান তোলে স্বাগতিক দল। সর্বাধিক 46 করেন প্রথম নিশাঙ্কা। ক্যারিয়ার সেরা 11 রানে 4 উইকেট নেন শেখ মেহেদি। এছাড়া শামীম পাটোয়ারি, মোস্তাফিজ ও শরীফুল একটি করে উইকেট নেন। জবাবে তানজিদ তামিমের ঝোড়ো ব্যাটে ম্যাচের লাগাম ছিল টাইগারদের হাতে। 47 বলে 73 রানের অপরাজিত ইনিংস খেলেন তানজিদ। এছাড়া লিটন 32 ও তাওহিদ হৃদয় অপরাজিত ছিলেন 27 রানে। 21 বল হাতে রেখে জয় পায় বাংলাদেশ। গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসকে 8 রানে হারিয়ে ফাইনালে উঠেছে রংপুর রাইডার্স। গায়ানায় রংপুরের দেওয়া 159 রানের টার্গেটে নেমে 150 রানে গুটিয়ে যায় সাকিবের দুবাই। এর আগে ব্যাটিংয়ে নেমে 20 ওভারে 5 উইকেটে 158 রান তোলে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। সর্বোচ্চ 41 রান করেন পাকিস্তানের ইফতিখার আহমেদ। এছাড়া সৌম্য সরকার 36 ও 18 বলে 34 রানের ঝোড়ো ইনিংস খেলেন নুরুল হাসান সোহান। সাকিব আল হাসান 16 রানে 1 উইকেট নেন। জবাবে সাইফ ও খালেদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 85 রানে 6 উইকেট হারায় দুবাই ক্যাপিটালস। আফগানিস্তানের সাদিকুল্লাহ সর্বোচ্চ 38 রান করেন। সাকিব করেন 3 রান। শেষ পর্যন্ত 19 ওভার 2 বলে 150 রানে অল আউট হয় দুবাই। এই জয়ে টানা দ্বিতীয়বার আসরের ফাইনালে উঠল রংপুর। দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। গোপালগঞ্জে সন্ধ্যে 6টা পর্যন্ত কারফিউ। সংঘাতের ঘটনায় আটক 20। অধিকাংশ দোকানপাট বন্ধ, রাস্তায় মানুষ ও যান চলাচল কম। গোপালগঞ্জে হামলার প্রতিবাদে আজ সারা দেশে এনসিপির বিক্ষোভ। জুলাই পদযাত্রায় আজকের কর্মসূচি ফরিদপুর, রাজবাড়ী ও মানিকগঞ্জে।
স্থলবন্দর দিয়ে ভারতে কাঁচা পাট রপ্তানি বন্ধ থাকায় খুলনা সহ দক্ষিণাঞ্চলে কাঁচা পাট ব্যবসায়ী ধস, মজুদ পাট পড়ে আছে গোডাউনে। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।